নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি সিলেবাসের অন্তর্গত কর্মা নামক যে পাঠ্যাংশটি আছে বাই খুশবন্ত সিংয়ের লেখা কর্মা নামক পাঠ্যাংশটির লাইন বাই লাইন ট্রান্সলেশন পড়তে চলেছি। ভিডিওটির এটা সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে লক্ষ্মী গল্প করতে খুব পছন্দ করত, যেখানেই সুযোগ পেত সেখানেই সে গল্প করত। সেখানে লাস্ট যে স্ট্যাঞ্জা, ফার্স্ট পার্টের লাস্ট স্ট্যাঞ্জাতে আমরা ছিলাম, যে কুলির সঙ্গে লক্ষ্মী তার জেনানা কম্পার্টমেন্ট পর্যন্ত গেছিল, সেই কুলিকে দাঁড় করিয়ে কুলির মাথার থেকে সে তার সেই স্টিল ট্রাঙ্কটি নামিয়ে রাখার পরে লক্ষ্মী সেই স্টিলের ট্রাঙ্কে চড়ে বসলো এবং সেই কুলির সঙ্গে গল্প করতে শুরু করে এবং নানান কথা প্রশ্নোত্তর হয় তাদের মধ্যে। এবার যে মানুষটি এত গল্প করতে পছন্দ করে তার বাড়িতে তার সঙ্গে কথা বলার লোক নেই। লক্ষ্মী উপরতলায় বাস করত এবং স্যার মোহন নিচতলায় বাস করতেন। স্যার মোহন পছন্দ করতেন না যে লক্ষ্মীর ইললিটারেট অর্থাৎ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নিরক্ষর আত্মীয় স্বজনরা তার বাংলোর আশেপাশে ঘোরাফেরা করুক কিংবা বাড়িতে আসুক, অতএব তারা বাড়িতে আসতো না। এই ছিল আমাদের ফার্স্ট পার্টের লাস্ট স্ট্যাঞ্জা। আজকের টেক্সটে আমরা সেকেন্ড পার্টে আমরা কি আলোচনা করতে যাচ্ছি, তারপরের টেক্সটটা হচ্ছে হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ ওয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস। হি অর্থাৎ স্যার মোহন, কেম আপ টু হার অর্থাৎ ওপরতলায় লক্ষ্মী থাকতো, আমি বললাম। ওপরতলায় ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট, কদাচিৎ কখনো কখনো রাতের বেলায় তিনি উপরে উঠে আসতেন তার স্ত্রীর কাছে, লক্ষ্মীর কাছে। অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস, এবং কয়েক মিনিটের জন্য সেখানে থাকতেন, সময় কাটাতেন। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজ হিন্দুস্তানি, অর্থাৎ এখানে অ্যাংলিসাইজ হিন্দুস্তানি কথাটার অর্থ হচ্ছে ইংরেজদের মতো করে হিন্দি উচ্চারণে কথা বলা। এইভাবে তিনি এইরকম উচ্চারণে তিনি লক্ষ্মীকে অর্ডার করতেন। অ্যান্ড শি ওবেইড প্যাসিভলি, এবং তিনি নিঃশব্দে, প্যাসিভলি অর্থাৎ নিঃশব্দে সেগুলোকে তিনি অনুসরণ করতেন এবং সেই কথা তার স্যার মোহনের কথা শুনতেন। দিজ নকচার্নাল ভিজিটস, এই রাত্রিকালীন সাক্ষাৎ, হ্যাড হাউএভার বর্ন নো ফ্রুট, এই রাত্রিকালীন সাক্ষাৎ যাই হোক ফলপ্রসূ হয়নি। দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য চেঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন। সিগন্যাল কেম ডাউন অর্থাৎ তারা প্ল্যাটফর্মে ছিল, সেই প্ল্যাটফর্মে সিগন্যাল পড়ে গেল এবং ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অর্থাৎ ঘণ্টা দিয়ে ট্রেন প্ল্যাটফর্মে আসার পূর্বে ঘণ্টা বাজিয়ে সেই ট্রেনের আগমন বার্তা দেওয়া হয়। তো ঠিক সেরকম ঘণ্টা বাজলো, ট্রেনের আগমন বার্তা ঘোষিত হলো। দ্য অ্যাপ্রোচিং ট্রেন, যে ট্রেন আসছে। লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল, তিনি তাড়াহুড়ো করে তার খাবার শেষ করলেন। শি গট আপ, উঠে দাঁড়ালেন। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, তখনও তিনি সেই আমের আচারের আঠিটি চুষছিলেন বা চাটছিলেন, লেহন করছিলেন। স্টোন এখানে পাথর নয়, আঠিকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। শি এমিটেড এ লং লাউড বেলচ, একটি দীর্ঘ এবং সজোরে উচ্চস্বরে একটি ঢেকুর তুললেন তিনি। অ্যাজ শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ টু রিন্স হার মাউথ অ্যান্ড ওয়াশ হার ফেস, এবং কখন সেই ঢেকুর তুললেন তিনি, যখন তিনি তার সেই পাবলিক ট্যাপ অর্থাৎ কলে তিনি হাত ধুতে এবং মুখ ধুতে তিনি যাচ্ছিলেন। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ, মুখ ধোয়ার পরে মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, অর্থাৎ আমরা যেটাকে শাড়ির আঁচল বলি, সেটা দিয়ে তিনি তার মুখ এবং হাত মুছলেন। অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, এবং তার সেই স্টিলের ট্রাঙ্কে ফিরে গেলেন। বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল, ঢেকুর তুলতে তুলতে এবং ভগবানকে, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কিসের জন্য ধন্যবাদ, যে পেট পুড়ে খেতে পাওয়ার জন্য, একটা পেট পুড়ে ভোজনের জন্য। দ্য ট্রেন স্টিমড ইন, তখনকার দিনে বাষ্পচালিত ইঞ্জিন,
ইঞ্জিন, সেই বাষ্পচালিত ইঞ্জিন যুক্ত ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট। হ্যাঁ, লক্ষ্মী নিজেকে খুঁজে পেল প্রায় খালি, শূন্য অর্থাৎ যাত্রীহীন জেনানা কম্পার্টমেন্ট অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টই প্রায় শূন্য ছিল। নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, সেই গার্ডস ভ্যান যেটা নাকি ট্রেনের একদম শেষ প্রান্তে থাকে তারপরেই, অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, হ্যাঁ, যেটা নাকি ওই যে টেল এন্ড অফ দ্য ট্রেন যেটাকে বললাম আমি, ট্রেনের একদম শেষ প্রান্তে থাকে সেই গার্ডস ভ্যানের পরেই। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, বা ট্রেনের বাকি সম্পূর্ণ ট্রেনটি ছিল প্যাকড অর্থাৎ ভর্তি আর কি, যেটা বলা হয় ঠাসা। শি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো। শি হিভড হার স্কোয়াট অর্থাৎ এখানে স্কোয়াটটা পেজের নিচে দেখবে ওয়ার্ড মিনিংয়ে দেওয়া আছে, শর্ট, থিক অ্যান্ড আনঅ্যাট্রাকটিভ, অর্থাৎ একেবারেই আনঅ্যাট্রাকটিভ, যেটাকে আমরা বাংলায় বলি অনাকর্ষণীয়। হ্যাঁ, স্থূল দেহটি, তার সেই অনাকর্ষণীয় স্থূল দেহটি, বাল্কি ফ্রেম, হ্যাঁ, বাল্কি বলতে এখানে মোটা বা স্থূল, থ্রু দ্য ডোর দরজা দিয়ে গলিয়ে দিলেন, অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো এবং জানলার পাশে একটি সিট খুঁজে পেলেন। শি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি, নট বলতে এখানে গেরো বা গিট, হ্যাঁ, তার শাড়ির একটি গিট থেকে তিনি একটি 2 আনার কয়েন বের করলেন, অ্যান্ড ডিসমিস দ্য কুলি এবং কুলিকে ছেড়ে দিলেন, হ্যাঁ, সেটা দিয়ে কুলিকে ছেড়ে দিলেন। শি দেন ওপেন্ড হার বিটল কেস, তারপর তিনি তার পানের বাটা বা পানের বাক্সটি খুললেন, অ্যান্ড মেড হারসেলফ 2 বিটল লিভস চার্জড উইথ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, এবং 2টো পানের পাতা চার্জড উইথ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট অর্থাৎ লাল এবং সাদা পেস্ট, যে লাল যেটা সেটাকে আমরা খয়ের বলে চিনি, যেটা সাদা সেটাকে আমরা চুন বলে চিনি, এই দুটো সেই পানের মধ্যে লাগিয়ে মিন্সড বিটেল নাটস অর্থাৎ কুচি কুচি করে কাটা সুপুরি, হ্যাঁ, অ্যান্ড কার্ডামমস অর্থাৎ এখানে এলাচ, এইগুলো দিয়ে তিনি 2টো পানের পাতা, দিজ শি থ্রাস্ট ইনটু হার মাউথ টিল হার চিক্স বালজড অন বোথ সাইডস, এই 2টো পান এইভাবে করে তৈরি করে তিনি তার মুখে পুড়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত তার দুপাশের 2টো গাল ফুলে উঠছে। দেন শি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস, তারপর তার গালটাকে তার হাতে রেখে, হাতে ভর দিয়ে, গালে হাত দিয়ে, and sat gazing idly at the jostling crowd on the platform, এবং তারপর এক দৃষ্টে তাকিয়ে থাকলেন, হ্যাঁ, জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের সেই ভিড়ে ভারাক্রান্ত মানুষের দিকে। এরপর কি আছে? এরপর আছে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড। স্যাং ফ্রয়েডটা কী জিনিস? স্যাং ফ্রয়েড এখানে পেজের নিচে ওয়ার্ড মিনিংয়ে দেখবে এবিলিটি টু কিপ কাম ইন ডেঞ্জারাস অর ডিফিকাল্ট সিচুয়েশনস, অর্থাৎ কঠিন পরিস্থিতিতে, ভয়ঙ্কর ব্যস্ততম পরিস্থিতিতে, হ্যাঁ, নিজেকে শান্ত রাখার যে ক্ষমতা সেটাকে এখানে স্যাং ফ্রয়েড বলা হচ্ছে। যে এখানে কি বলা হচ্ছে যে ট্রেন যখন প্ল্যাটফর্মে প্রবেশ করছে সেই যে ব্যস্ততা চারিদিকে, আমরা জানি যে ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করলে সবাই ব্যস্ত হয়ে ওঠে, কে কার আগে ট্রেনে উঠবে, হ্যাঁ, যাই হোক চারিদিকে একটা ব্যস্ততা লক্ষ্য করা যায়। তাই সেই ব্যস্ততাকে স্যার মোহনলাল এর কোনো ব্যাপারই না, সেই ব্যস্ততার মধ্যে তিনি নিজেকে শান্ত রাখতে সক্ষম হলেন। হি কন্টিনিউড টু সিপ হি স্কচ বলতে এখানে তিনি যে পানীয়টি পান করছেন সেটাকে এখানে স্কচ বলা হচ্ছে। তিনি চালিয়ে গেলেন তার স্কচ পান করা, অ্যান্ড অর্ডার্ড দ্য বিয়ারার টু টেল হিম ওয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এবং তিনি তার বিয়ারারকে অর্থাৎ বেয়ারাকে আদেশ করলেন যে তাকে জানিয়ে দিতে যে যখন সেই বেয়ারা তার লাগেজগুলো, তার বাক্সপ্যাটরাগুলো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তুলে দেওয়া হয়ে যাবে। এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি, অর্থাৎ উত্তেজনা, ব্যস্ততা এবং তাড়াহুড়ো, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, অর্থাৎ নিম্নমানের বংশ পরম্পরার বা বংশের পরিচয় দেয় এই এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি।
অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, এবং স্যার মোহন ছিলেন উল্লেখযোগ্যভাবে ওয়েল ব্রেড অর্থাৎ উচ্চ বংশের মানুষ। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটি বু অ্যান্ড অর্ডারলি, তিনি চাইতেন সব কিছুকে টিকেটি বু অর্থাৎ ওল্ড ফ্যাশনড ব্রিটিশ ওয়ে অফ সেইং দ্যাট সামথিং ওয়াজ ডান অ্যাট ইটস অ্যাজ ইট শুড বি, অর্থাৎ যেটা যেভাবে হওয়া উচিত সেটা ঠিক সেইভাবেই হচ্ছে বা সেটা ঠিক সেইভাবেই আছে। এই হি ওয়ান্টেড এভরিথিং টিকেটি বু অ্যান্ড অর্ডারলি, বোঝাই যাচ্ছে তিনি এইভাবে সব কিছু চাইতেন যে সব কিছু তার নিজের নিয়ম অনুসারে হোক, অ্যারেঞ্জড উইথ পারফেকশন অ্যান্ড প্রেসিশন, নির্দিষ্টভাবে এবং নিখুঁতভাবে হয়ে যাক সব কিছু। ইন হিজ 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper class. তিনি 5 বছর বিদেশে ছিলেন এবং সেই 5 বছরে তিনি বিদেশিদের এবং আপার ক্লাসের অর্থাৎ উচ্চবিত্ত সম্প্রদায়ের সকল প্রকার ম্যানার্স, আদব কায়দা অ্যান্ড অ্যাটিটিউডস তিনি রপ্ত করেছিলেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি হঠাৎ কদাচিৎ হিন্দুস্তানিতে কথা বলতেন। ওয়েন হি ডিড, যখন তিনি বলতেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস, যেটা আমি একটু আগেই বললাম, তিনি বলতেন যেন একজন ইংলিশম্যান যেভাবে হিন্দি বা হিন্দুস্তানিতে কথা বলবেন ঠিক সেই রকম ছিল তার উচ্চারণ, যেটাকে আমরা একটু আগে অ্যাংলিসাইজড হিন্দুস্তানি বলি। অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, এবং শুধুমাত্র খুব প্রয়োজনীয় শব্দগুলো এবং সেগুলোও অ্যাংলিসাইজড ওয়েতে, অ্যাংলিসাইজড ম্যানারে তিনি নির্দিষ্ট অ্যাংলিসাইজড ম্যানারে তিনি উচ্চারণ করতেন। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ, কিন্তু তিনি তার ইংরেজিটাকে বেশ উপভোগ করতেন। ফ্যান্সিড মানে কল্পনা করতেন। ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এবং তিনি তার ইংরেজিটাকে রিফাইন করেছিলেন অর্থাৎ পরিশ্রুত করেছিলেন কোথায়, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ছাড়া অন্য কোথাও নয়। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কনভারসেশন অর্থাৎ কথা বলতে খুব পছন্দ করতেন। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান, এবং একজন সংস্কৃতিবান ইংরেজের মতো, হি কুড টক অন অলমোস্ট এভরি সাবজেক্ট, বুকস, পলিটিক্স, পিপল। তিনি একজন সংস্কৃতিবান ইংরেজের মতো তিনি প্রায় প্রতিটি বিষয়ের উপরে কথা বলতে পারতেন। বই, পলিটিক্স, রাজনীতি এবং সাধারণ মানুষের উপর। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, তিনি প্রায়শই এই কথাটি শুনতেন ইংলিশ পিপলদের কাছ থেকে যে তিনি একজন ইংলিশম্যানের মতোই ইংরেজিতে কথা বলতে পারতেন। এটা ছিল তার কাছে একটা গর্বের বিষয়, একটা কমপ্লিমেন্ট। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, তিনি ভাবছিলেন সেই কম্পার্টমেন্টে অর্থাৎ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট যেটাতে তিনি তার বেয়ারাকে আদেশ দিলেন তার লাগেজগুলোকে তুলে দিতে, তিনি অবাক হয়ে ভাবছিলেন যে তিনি কি একাই ট্রাভেল করবেন সেই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, তার কি কোনো সঙ্গী থাকবে না। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এটা ছিল একটা ক্যান্টনমেন্ট যেখানে ট্রেনটি দাঁড়িয়েছিল এবং কিছু ইংলিশ অফিসার্স হয়তো তার সঙ্গে তার সেই কম্পার্টমেন্টে সেই ট্রেনে যাত্রা করবে, তিনি আশা করছেন। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, এবং এটা ভেবে অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন মানে ইংরেজিতে সংলাপ করতে তিনি পছন্দ করতেন, এবং এটা ভেবে যে একটা ভালো কনভারসেশন করা যাবে ইংরেজদের সঙ্গে তার হৃদয় একটু উষ্ণ হয়ে উঠল। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান্স ডিড, যেটা নাকি বেশিরভাগ ভারতীয়দের মধ্যে হয়ে থাকে। লক্ষ্য করা যায় যে ইংরেজদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে বেশ প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠেন ভারতীয়রা, সেটা তিনি তার মধ্যে একেবারেই লক্ষ্য করা গেল না। একেবারেই তার মধ্যে ইগারনেস, উদ্গ্রীব হয়ে ওঠাটা লক্ষ্য করা গেল না তার মধ্যে, যেটা নাকি বেশিরভাগ ভারতীয়দের মধ্যে হয়ে থাকে। নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম, এবং তাদের মতো তিনি অ্যাগ্রেসিভ মানে উগ্রও ছিলেন না, অ্যান্ড ওপিনিয়নেটেড অর্থাৎ নিজের মতটিকে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার মতো মানসিকতা ছিল না তার।
He went about his business with an expressionless matter of factness. He went about his business, তিনি তার নিজের কাজে মন দিচ্ছিলেন, with an expressionless, অর্থাৎ তার মধ্যে কোনো অভিব্যক্তি ছিল না, অভিব্যক্তি ছিল না, matter of factness, sorry. He went about his business with an expressionless matter of factness. অর্থাৎ matter of factness বলতে পেজের নিচের দিকে দেখো, showing no emotion when you are talking about something exciting. একটা উত্তেজনাপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা সত্ত্বেও কোনো রকমের ইমোশন অর্থাৎ আবেগ প্রদর্শন না করা, ফ্রাইটেনিং, যাই হোক, ফ্রাইটেনিং এক্সেট্রা। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, তিনি তার জানালার দিকের সিটে আরাম করে বসলেন, অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, এবং দ্য টাইমস তখনকার দিনের একটি বিখ্যাত সংবাদপত্র, এর একটা কপি বের করে নিয়ে বসলেন। হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে ইন উইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স while he did the crossword puzzle. তিনি এটাকে এমনভাবে ভাঁজ করে নিয়ে বসতেন যাতে করে তার নামটা অর্থাৎ দ্য টাইমস যে ব্র্যান্ডটা সেটা তার আশেপাশে যারা বসেছিল তারা দেখতে পায়, যখন তিনি নিজে ক্রসওয়ার্ড পাজল অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় শব্দজব্দ বা এই জাতীয় কাজগুলো আমরা করি নিজেদের ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য তিনি সেই কাজটি করছেন। আর এমনভাবে ভাঁজ করে নিয়েছেন কাগজটিকে যাতে দ্য টাইমস নামটি সবাই দেখতে পায়, তার সামনে পাশে যারা বসেছিল। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, দ্য টাইমস চিরদিনই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম ছিল। সামওয়ান উড লাইক টু বরো ইট ওয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ এ গেস্টার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট, যখন তিনি এমন একটা ভঙ্গিমা করে পাশে সংবাদপত্রটি রাখতেন যে তার যেটা বোঝাচ্ছিল যে তার এটা পড়া হয়ে গেছে, তখন কেউ একজন তার কাছ থেকে সংবাদপত্রটি ধার করে চেয়ে নিত। বোঝাই যাচ্ছে যে এখানে তার অভিব্যক্তিটা ঠিক এমন যেন তিনি একজন সংস্কৃতিবান ব্যক্তি, এবং দ্য টাইমস একটা খুব উল্লেখযোগ্য তখনকার দিনের তৎকালীন সংবাদপত্র, এটা তিনি নিয়মিতভাবে পড়ে থাকেন এবং তার রুচিসম্মত একজন তিনি ব্যক্তি। এটা বোঝানোর জন্য তিনি এত আয়োজন তার। Perhaps someone would recognize his balliol tie, কেউ একজন হয়তো তার বেলিওল টাইটি চিনতে পারত। বেলিওল টাই যেটাকে আমরা আগেও দেখেছি যে বেলিওল হচ্ছে ওই অক্সফোর্ডের একটা কলেজের নাম, সেখান থেকে এই নামটি প্রচলিত। হুইচ হি অলওয়েজ ওর ওয়াইল ট্রাভেলিং, যেটা নাকি তিনি ট্রাভেল করার সময় ভ্রমণ করার সময় তিনি এই বেলিওল টাই পড়তেন। এই সবগুলো হচ্ছে তার সংস্কৃতি, তার কালচার, তার ইংরেজ আদব কায়দা তিনি জানেন, এই সব বোঝানোর জন্য, এবং তিনি ইংরেজি সংস্কৃতিটাকে কতটা নিজেকে ইংরেজি সংস্কৃতির সঙ্গে একাত্ম করে নিতে চাইছেন এইটা বোঝানোর জন্য তার এত আয়োজন। দ্যাট উড ওপেন এ ভিস্তা লিডিং টু এ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস, যেটা নাকি এগুলো সবই তাকে অক্সফোর্ড কলেজের সেই পুরনো দিনগুলোতে, কল্পনার দিনগুলিতে নিয়ে যেত। মাস্টার্স, ডনস, টিউটার্স, বোট রেসেস অ্যান্ড রাগার ম্যাচেস, এগুলো হচ্ছে সেখানকার স্মৃতি জড়িত কতগুলো নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো তার অক্সফোর্ডের সেই 5 বছর অক্সফোর্ডে থাকার স্মৃতির মধ্যে জলজল করছে। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেইল্ড, যদি এই দ্য টাইমস নিউজ সংবাদপত্র এবং তার টাই অর্থাৎ বেলিওল টাই দুটোই তার সহযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হতো, তখন তার কাছে তার পরবর্তী অস্ত্র ছিল স্যার মোহন উড কই হ্যায় হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট, তখন তিনি কই হ্যায় বলে হাঁক দিতেন এবং তার বিয়ারার এসে উপস্থিত হতো। কিসের জন্য? তার ব্যাগ থেকে স্কচের বোতলটি বের করে দেওয়ার জন্য। হুইস্কি নেভার ফেইলড উইথ ইংলিশম্যান, ইংরেজদের কাছে হুইস্কি শব্দটা কখনোই ব্যর্থ হয় না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস,
তারপর এর পরে আসতো স্যার মোহনের খুব সুন্দর সুদৃশ্য দেখতে গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেট, যার মধ্যে ইংলিশ সিগারেট ভরা থাকতো। ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, হাউ অন আর্থ ডিড হি গেট দেম? হ্যাঁ, সকলে ওই ইংলিশ সিগারেট ভর্তি গোল্ড সিগারেট কেস দেখে সকলে, তার আশেপাশে যারা বসতেন, হয়তো ইংরেজ অফিসাররা বসতেন, তারা দেখে অবাক হয়ে যেত, আঁতকে উঠত, ভাবতেন যে ভারতবর্ষে ইংলিশ সিগারেটস কি করে সম্ভব? হাউ অন আর্থ ডিড হি গেট দেম? তিনি কোথা থেকে পেলেন? শিওর হি ডিডেন্ট মাইন্ড, নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না, অর্থাৎ যদি একটা চেয়ে নেই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং স্যার মোহনের সেই অমায়িক হাসি, নিশ্চিতভাবে এই সমস্ত তার যে ইমপ্রেশন, তার সম্পর্কে যে ধারণা, এই ধারণাটি তৈরি করার জন্যই স্যার মোহনের এত আয়োজন। অফকোর্স হি ডিডন্ট, তিনি নিশ্চিতভাবে কিছু মনে করবেন না। আসলে তিনি এইগুলো প্রচার করার জন্যই এই সমস্ত আয়োজন করতেন, এবং এইগুলো তার কাছ থেকে না চাইলে তার এই আয়োজন ব্যর্থ হয়ে যায়। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? But could he use the Englishman as a medium to commune with his dear old England? তাহলে কি তিনি কি কিন্তু তিনি কি ইংল্যান্ডের সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছিলেন এই ইংলিশম্যান এবং ইংরেজ সংস্কৃতিকে নিজের আপন করে নেওয়ার পরেও? Those 5 years of grey coat and nights at Piccadilly, সেই সমস্ত দিনগুলো এবং রাত্রিগুলো, those 5 years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the inns of court at nights at Piccadilly, কি বলছে? সেই 5 বছরের স্মৃতি বিজড়িত দিনগুলো, ব্যাগস অ্যান্ড গাউন্স, অফ স্পোর্ট ব্লেজার্স, খেলার ব্লেজারের কথা বলা হচ্ছে, ব্যাগস অ্যান্ড গাউন্সের কথা বলা হচ্ছে, অ্যান্ড মিক্সড ডাবলস, একটা গেম, অফ ডিনার্স, রাত্রি ভোজন, অ্যাট দ্য ইনস অফ কোর্ট একটা জায়গা যেখানে রাত্রি যাপন তার কাছে একটা স্মৃতি, অ্যান্ড নাইটস অ্যাট পিকাডিলিতে রাত্রি যাপন, এগুলো সবই তার কাছে সেই 5 বছরের স্মৃতি। 5 years of a crowded glorious life, একটা গৌরবময় জীবন 5 বছরের, worth far more than the 45 in India with his dirty vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obeys old Lakshmi, smelling of sweat and raw onion. 5 বছরের গৌরবময় জীবন ছিল অনেক বেশি গৌরবান্বিত। কিসের থেকে বেশি? ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া, ভারতবর্ষের 45 বছর থেকে বেশি গৌরবময়, বেশি গুরুত্বপূর্ণ ছিল। উইথ হিজ ডার্টি, এই 45 বছর কিভাবে কাটলো? সেই ডার্টি ভালগার কান্ট্রিম্যানদের সঙ্গে, এই নোংরা কুৎসিত দেখতে দেশি মানুষদের সঙ্গে 45 বছর। উইথ সর্টেড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, এখানে সাফল্যের পথ পেরোতে পেরোতেই যেখানে নাকি সারাটা জীবন চলে যায়। অফ নকচার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি, যেখানে নাকি ওই ওপরতলার রাত্রিকালীন সাক্ষাৎ করতে করতেই জীবন এই 45 বছর কেটে যায়। অ্যান্ড ওবেজ ওল্ড লক্ষ্মী, এবং ওবেজ বলতে স্থূল এবং বৃদ্ধ লক্ষ্মীর সঙ্গে দেখা করতে, যার নাকি গায়ে গন্ধ, স্মেলিং অফ সোয়েট, ঘামের গন্ধ, অ্যান্ড র অনিয়ন্স, কাঁচা পেঁয়াজের গন্ধ। এই 45 বছর থেকে ওই 5 বছরের গৌরবময় জীবন, অক্সফোর্ডের গৌরবময় জীবন, ফার বেটার, ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া। আশা করি বোঝাতে পেরেছি। এরপরের টেক্সটটি আমরা 3rd পার্টে আলোচনা করব। আজকের টেক্সটটি এখানেই শেষ করছি। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমি ডেসক্রিপশনে দিতে থাকবো, তোমরা ফলো করো। আর টেক্সটটিকে সামনে নিয়ে প্রতিটা লাইন একটা একটা করে লাইন মিলিয়ে মিলিয়ে পড়বে, শুধু ভিডিওটি দেখবে না, সঙ্গে টেক্সট বইটি সঙ্গে রাখবে।
ভিডিওটি আজকে আর বড় করছি না, ধন্যবাদ।